2026 সালে পঞ্চায়েতে সিলেকশন পেতে হলে এই ভিডিওটা দেখতে হবে তোমাকে। মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ঠিক আছে। কি কি আলোচনা করব এই ভিডিওতে? আমি আলোচনা করব তোমাদের 2025 সালে পঞ্চায়েতের স্ট্র্যাটেজি কি হবে। এর আগের যে তোমাদের পঞ্চায়েতের পরীক্ষাগুলো হয়েছে ওটা কোথা থেকে কতগুলো প্রশ্ন এসেছে, কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে, কোন কোন টপিকটা তোমাদের পড়তে হবে, জিএস পেপারটা তোমরা কী করে পড়বে, ম্যাথ তোমরা কোন কোন টপিকে ফোকাস করবে, ইংরেজিতে কী কী ফোকাস করবে, সমস্ত কিছু আলোচনা করবে, ঠিক আছে। এর আগে যে ভিডিওটা আমি তোমাদের বানিয়েছিলাম সেখানে আমি তোমাদের ডিটেল আলোচনা করেছিলাম, যেখানে আমি তোমাদের বলেছিলাম সিলেবাস কী আছে, কোনটা পোস্টের জন্য কী কী সিলেবাস রয়েছে, ক্লাস 8 পাসের জন্য কী সিলেবাস, ক্লাস মাধ্যমিকের জন্য কী সিলেবাস, অথবা তোমাদের গ্র্যাজুয়েশন বা এইচএসের কী সিলেবাস, সমস্ত কিছু আলোচনা করি। সঙ্গে তোমাদের বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করেছিলাম। বাট তোমরা অনেকে ডিমান্ড করছিলে স্যার আপনাদের শুধুমাত্র চ্যাপ্টার ওয়াইজ একটা সিলেবাস বানিয়ে দিন, যেখানে শুধুমাত্র আপনি বিভিন্ন সাবজেক্ট ধরে ধরে বলবেন কোন সাবজেক্টে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, কোন কোন জায়গাগুলো আমরা পড়বো, ঠিক আছে। এই রিকোয়েস্টের জন্য তোমাদের এই ভিডিওটা বানাচ্ছি, খুব ভালো করে ভিডিওটা দেখবে। মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হবে তোমাদের জন্য, খুব ভালো করে দেখবে, লাস্ট অবধি দেখবে। আর তোমরা যারা যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আর অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। চলো দেখো, পঞ্চায়েতে 2026-এ যদি তোমাদের চাকরি পেতে হয় তাহলে কিন্তু তোমাদের এখন থেকে কোমর বেঁধে লেগে পড়তে হবে, ঠিক আছে। এখন থেকে যদি লেগে না পড়ো ভাই, কিছুদিন পরে আর সময় পাবে না। তোমার মনে হচ্ছে স্যার বেশি বলছে, বেশি জ্ঞান দিয়ে ফেলছে। সত্যি কথা ভাই, তোমাদের চাকরি পেতে গেলে পড়াশোনা করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, ঠিক আছে। যে কথা তোমার আগের দিন বলেছিলাম যে তোমরা যদি আজকেই চাকরি একটা পাও, যে কোনো চাকরি তুমি পাও, আজকে একটা চাকরি পাও, তোমাকে আজকে থেকে 8 ঘন্টা করে পরিশ্রম করতে হবে, ঠিক আছে। নো ডাউট তুমি এটার জন্য পারিশ্রমিক পাবে, টাকা পাবে। বাট এখন থেকে যদি সেই 8 ঘন্টাটা তুমি পরিশ্রম করো, আজকের থেকে তুমি সেই চাকরি পাওয়ার আগের মুহূর্তে যে পরিশ্রমটা করছো সেটা এখন থেকে শুরু করো। আজ থেকে 6 মাস পরে হয়তো তুমি এই চাকরিটা না পেয়ে এর থেকে অনেক ভালো চাকরি পাবে, বা এর থেকে অনেক বেটার জায়গা তুমি পৌঁছাবে, ঠিক আছে। তাই বলি, চাকরি পাওয়ার পরে পরিশ্রম করার থেকে চাকরি পাওয়ার আগে বেশি পরিশ্রম করো, দেখবে তোমাদের ডেস্টিনেশনটা, তোমাদের জার্নিটা অন্যরকম হবে, তোমার লাইফটা অন্যরকম হবে, ঠিক আছে। দেখো, সবার ফার্স্ট যদি আলোচনা করি আমি অঙ্কের বিষয়, কারণ অঙ্ক নিয়ে তোমাদের সকলের মাথায় ব্যথা, স্যার অঙ্ক পারছি না, অঙ্ক বুঝতে পারছি না, কী পড়বো কী না পড়বো, কোথা থেকে পড়বো কীভাবে পড়বো। তাকে অঙ্ক নিয়ে তোমাদের ডিটেল আমি তোমাদের এটা অ্যানালাইসিস করেছি। তোমাদের আমি এটা যে অ্যানালাইসিস করছি, আমি মন থেকে বলছি, যা ইচ্ছা তাই বলছি সেটা না, তোমাদের এটা পুরো প্রিভিয়াস ইয়ার ধরে অ্যানালাইসিস করা। তোমাদের প্রিভিয়াস যতগুলো তোমাদের পরীক্ষা হয়েছে, 2018 সালে যে পরীক্ষাগুলো হয়েছিল পঞ্চায়েতের, কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছিল, কোথা থেকে কতগুলো প্রশ্ন এসেছিল, কতগুলো সোজা, কতগুলো কঠিন, কতগুলো মাঝারি লেভেল প্রশ্ন হয়েছে, সেটা আলোচনা করবো, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারকে অ্যানালাইজ করার পরে তোমাদের আমি এই চার্টটা দিচ্ছি। এই চার্টটার পিডিএফ তোমরা আমাদের গ্রুপে পেয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, অথবা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি তাও না পাও, আমাকে পার্সোনাল এসএমএস করে দেবে, এর নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, বা ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে জয়েন করে দেবে। ক্লিয়ার? ওকে। দেখো, সবার আগে যদি ম্যাথামেটিক্সের কথা বলি, অঙ্কের কথা বলি, তোমাদের অঙ্ক কিন্তু বেছে বেছে পড়তে হবে। দেখো, সবার প্রথমে আমাদের যদি বললে আমি শতকরা, লাভ, ক্ষতি এবং ছাড়, এই 3টা চ্যাপ্টার আছে, ঠিক আছে। সরি, শতকরা, লাভ, ক্ষতি এবং ছাড় থেকে তোমাদের কতগুলো প্রশ্ন এসেছে দেখো, মোটামুটি তোমাদের 6 থেকে 8টা প্রশ্ন, ঠিক আছে। দেখো, এখানে তোমাদের আমি 25টা কোশ্চেনে বাঞ্চ করেছি, তারপরে তোমাদের কিন্তু অ্যানালাইসিস করেছি, ঠিক আছে। তোমাদের যেহেতু সিলেবাস রয়েছে, তোমাদের কিন্তু কোনো কোনো জায়গায় তোমাদের পঞ্চায়েতের ম্যাথে 10 নম্বরও আছে, কোথাও 25 নম্বরও আছে, সেটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। তাই আমি পুরো 25টা কোশ্চেনে বাঞ্চ করে তোমাদের আমি এটা তোমাদের বলছি, ঠিক আছে। তাহলে এই 3টে চ্যাপ্টার থেকে 6 থেকে 8টা প্রশ্ন আসে। কঠিনের মাত্রা হচ্ছে তোমাদের মাঝারি থেকে কঠিন, মানে মিডিয়াম লেভেল থেকে কঠিন প্রশ্ন আসে, এবং কঠিন প্রশ্ন বলবো না আমি, এটা আপার মিডিয়াম লেভেলের প্রশ্ন আসে, ঠিক আছে। তাহলে কোন কোন টপিকগুলো তোমরা পড়বে, কি কি পড়বে দেখো, তোমাদের আমি স্পেসিফিক সব কিছু বলে দিয়েছি। এই 3টা চ্যাপ্টারের মধ্যে ক্রয় মূল্য, বিক্রয় মূল্যের উপরে যে কনসেপ্টগুলো আছে, ঠিক আছে। ধরুন আমি 10 টাকা দিয়ে কিনলে 50 টাকায় বিক্রি করলে তাহলে তোমার লাভ কত, লাভ হবে ক্ষতি হবে, বা তুমি ক্রয় মূল্যের উপর 10% লাভ করলে, কিন্তু বিক্রয় মূল্যের উপর কত % দামি বেশি বিক্রি করলে তুমি 20% লাভ করবে। এই টাইপের যে কোশ্চেনগুলো, সেখানে তোমার ক্রয় মূল্য, বিক্রয় মূল্য পার্ট পড়ে, ঠিক আছে। ওকে। তারপরে ধারাবাহিক ছাড়। ধারাবাহিক ছাড় মানে কি? সাকসেসিভ ডিসকাউন্ট। সাকসেসিভ ডিসকাউন্টটা কি স্যার? দেখো, একটা মিনিট জাস্ট। সাকসেসিভ ডিসকাউন্টটা কি স্যার? সাকসেসিভ ডিসকাউন্টটা হচ্ছে এমন জায়গা যেটা হচ্ছে, ধরো তুমি কোনো একটা শপিং মলে গেলে, শপিং মলে গেলে একটা টি শার্ট কিনছো, বাট টি শার্ট কেনার সময় তোমাকে শপিং মলে একটা কি বলবো, সেলস বয় এসে তোমাকে বলে, স্যার আপনি একটা টি শার্ট কিনছেন, আপনি 10% ডিসকাউন্ট পাচ্ছেন, বাট আপনি যদি এই শার্টটা আরও কেনেন, মানে আর একটা টি শার্ট কেনেন, তাহলে আপনি আরও 10% ডিসকাউন্ট পাবে। তার মানে এখানে তোমার 10%, 20% ডিসকাউন্ট হওয়ার কথা, কিন্তু এখানে 20% ডিসকাউন্ট হবে না। তো কত ডিসকাউন্ট হবে সেটাই তোমাদের শিখতে হবে, এটাকে সাকসেসিভ ডিসকাউন্ট বলে, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্টের পার্ট। পরিবর্তনশীল লাভের ভগ্নাংশ, ভগ্নাংশ মানে কি? ফ্র্যাকশন। ধরো 1/3 মোটামুটি কত পার্সেন্ট? 50%, 1/3 গুলো 33%। তাহলে যদি বলেন ক্রয় মূল্যের উপর 25% লাভ যদি বলে, তাহলে এটা যদি তুমি শর্টকাট করতে চাও, তাহলে 25% মানে 1/4, 4 যদি হয় তার 100%, তাহলে 1 হয়ে যাবে, তার 4-এর 25% 1 হয়ে যাবে। এই যে তোমাদের ছোটো 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 কনসেপ্টগুলো, এগুলো তোমাদের একটু জানতে হবে। এগুলো কি করবে? তোমাদের পরীক্ষা হলে টাইম বাঁচাবে তোমাদের, আর স্মার্টলি ক্যালকুলেশন করাবে, ঠিক আছে।
ত্রুটিপূর্ণ ওজন, যেটা তোমরা সকলেই জানো, ফল্টি ব্যালেন্স, মানে ধরো তুমি কোনো একটা দোকানে গেলে, দোকানে গিয়ে 1 কেজি চিনি কিনলে, 1 কেজি চিনি কিনলে, বাট তোমাদের যে দোকানওয়ালা আছে ও বলছে তোমাকে 1 কেজি চিনি দিল না, তোমাকে কতগুলো চিনি দিল, 900 গ্রাম চিনি দিল, 100 গ্রাম চিনি তোমাকে কম দিল। এই যে তোমাকে 100 গ্রাম চিনি কম দিল, কিন্তু তোমার কাছে টাকা নিল 1 কেজি চিনির টাকাই নিল। এই যে টাকা নিল, তোমার কাছে কত পার্সেন্ট টাকা তোমার কাছ থেকে বেশি নিল, বা সে কত পার্সেন্ট টাকা লাভ করলো, ঠিক আছে, যদি সে ক্রয় মূল্যে বিক্রি করে। বা এখানে তোমাদের আরও অন্যভাবে ভ্যারাইটির উপর প্রশ্ন হয়, এখানে 4 থেকে 5টা টাইপ হয় এই ফল্টি ওজনের উপর, ঠিক আছে। এই ফল্টি ওজনের উপর 4 থেকে 5টা টাইপ হয়, সবগুলো টাইপ তোমাদের কিন্তু কভার করতে হবে, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন এসছে, ঠিক আছে। এরপরে চলে যাচ্ছে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ, মানে সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা, আর একটা কথা বলবো তোমাদের আমি, সেটা কি বলবো স্যার, যে তোমরা যারা যারা পড়াশোনা করছো, এই যে শতকরা চ্যাপ্টারটা আছে, যে শতকরা চ্যাপ্টারে মাস্টার করবে না, মাস্টারি করবে না, শতকরা চ্যাপ্টারের উপর কমান্ড তৈরি করবে না, সে পরীক্ষা পাস করতে পারবে না, আমি লিখে দেবো খাতার মধ্যে। কেন? কারণ স্যার তোমার শতকরা চ্যাপ্টারের সমস্ত কনসেপ্ট তোমার লাভ ক্ষতিতে পাবে, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদে পাবে, টাইম অ্যান্ড ওয়ার্কে পাবে, অনুপাত সমানুপাতে পাবে, মানে অঙ্ক অ্যারিথমেটিকের সমস্ত টপিককে তোমরা পার্সেন্টেজে কনসেপ্ট পাবে। তো পার্সেন্টেজকে তোমাকে খুব ভালো করে শিখতে হবে, একদম এটাকে কোনো রকম যতগুলো স্টার দেবো আমি কম স্টার দেওয়া হয়ে যায় পার্সেন্টেজের জন্য, ঠিক আছে। যদি অঙ্কে ভালো নাম্বার পেতে হয়, অঙ্কে ফুল নাম্বার পেতে হয়, পার্সেন্টেজ তোমাকে আয়ত্ত করতেই হবে। শুধু আয়ত্ত করতে হবে না, খুব ভালো করে আয়ত্ত করতে হবে, এবং পুরো কনসেপ্ট ডেভেলপ করতে হবে, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কিভাবে হচ্ছে, এই কোশ্চেন, এই 3টে জায়গার কোশ্চেন তোমাকে ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে, বোঝা গেল? ওকে, এবার চলে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ। এখান থেকে কতগুলো প্রশ্ন এসছে স্যার? সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ থেকে স্যার তোমাদের 3 থেকে 4টা প্রশ্ন এসছে, ঠিক আছে। সবগুলো মাঝারি লেভেলের প্রশ্ন, মানে মোটামুটি সোজা লেভেলের প্রশ্ন বলতে পারো, ঠিক আছে। আমি এটা মাঝারি রেখেছি কারণ তোমাদের মোটামুটি একটু জাস্ট স্ট্যান্ডার্ড লেভেল থেকে মিডিয়াম লেভেল, ঠিক আছে তোমাদের, ঠিক আছে। সোজা কোশ্চেনও না একদম, ঠিক আছে, তোমাদের জন্য। আলটিমেটলি তোমাদের পঞ্চায়েতে প্রিভিয়াস ইয়ার দেখলে সবগুলো সোজা কোশ্চেনই, বাট তোমরা যারা যারা পঞ্চায়েতে প্রিপারেশন না, তোমরা অনেকেই 8 পাস, বা তোমাদের যে পঞ্চায়েতের সব থেকে লোয়েস্ট তোমাদের পোস্ট আছে সেটা হচ্ছে তোমার ক্লাস 8 পাসের। তো আমি তোমাদের 8 পাসের উপর বেস করে তোমাদের আমি লেভেলটা সেট করেছি, তাদের কোয়ালিফিকেশনের উপর বেস করে তোমাদের আমি সহজ, মাঝারি এবং কঠিনটা সেট করেছি, ঠিক আছে। তোমরা যারা যারা গ্র্যাজুয়েশনে পড়াশোনা করছো বা তোমরা উচ্চ মাধ্যমিক দিচ্ছ, তোমাদের জন্য হয়তো কঠিনটা সোজা মনে হতে পারে, ঠিক আছে। কারণ দেখো, পঞ্চায়েতে যারা যারা প্রিপারেশন নেবে, আমাকে অনেক স্টুডেন্ট এমন এসএমএস করছে বা বাড়ি হাউস ওয়াইফ করছে, বলছে স্যার আমি 5 থেকে 6 বছর থেকে পড়াশোনা করি না, পড়াশোনার সঙ্গে অনেক দিন থেকে ডিটাচ, এখন কি আমি পড়াশোনা শুরু করে পঞ্চায়েতে পাস করতে পারবো? বা অনেক মেয়েরা আমাকে ফোন করে বলছে স্যার আমি 2-4 বছর আগে আমার বিয়ে হয়ে গেছে, আমি শ্বশুর বাড়িতে আছি, আমি এতদিন থেকে পড়াশোনা করি না, পড়াশোনার সঙ্গে ডিটাচ, এখন কি আমি পড়াশোনা করলে পড়াশোনা করতে পারবো? তাহলে কীভাবে পড়াশোনা করবো? এই তাদের কথা মাথায় রেখে কিন্তু আমি তোমাদের লেভেলটা সেট করেছি, ঠিক আছে। লেভেলটা ইউনিভার্সাল না, তোমাদের মতো করে তোমরা কিন্তু সেট করে নিতে পারো লেভেলটা, ঠিক আছে। আর একটা কথা বলি, পঞ্চায়েতের যে তোমাদের প্রিভিয়াস ইয়ার প্যাটার্নটা আমি আলোচনা করেছি, সেটা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে যে তোমাদের রিক্রুটমেন্ট করাতো তাদের উপর বেস করে। যদি এই পরীক্ষাটা পিএসসি নেয়, যেটা সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে, তোমাদের চান্সেস রয়েছে এই পরীক্ষাটা তোমাদের এবার পিএসসি নেবে। যদি পিএসসি নেয়, সিলেবাস তোমাদের কিন্তু চেঞ্জ হতেই পারে, এমনটা কিছু না, তোমাদের প্যাটার্নও সমস্ত কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে। এবার ডিপেন্ড করছে তোমাদের পিএসসির উপর, ঠিক আছে, বা ডিপেন্ড করছে কে পরীক্ষাটা দিচ্ছে তার উপর, ঠিক আছে, বোঝা গেল? ওকে, তাই বলে কি স্যার আমি এখন থেকে পড়াশোনা শুরু করবো না, পিএসসি নোটিফিকেশন বের হবে, কে পরীক্ষা নিচ্ছে তার উপর পড়াশোনা শুরু করবো না? একদম ভুল। এই প্রসেসে পড়াশোনা শুরু করো। যদি পিএসসি পরীক্ষা নয়, তো প্রসেসটাকে আমরা চেঞ্জ করে দেবো, আপগ্রেড করে দেবো, ঠিক আছে, জাস্ট এতটুকুই, ক্লিয়ার? সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ থেকে কোথা থেকে প্রশ্ন আছে? সরল সুদ থেকে আছে আসল নির্ণয় থেকে প্রশ্ন এসেছে। একাধিক বছরের ছাড়ের ক্ষেত্রে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। একাধিক বছরের ছাড় মানে ধরো তুমি 2 বছরের জন্য কোনো টাকা ইনভেস্ট করলে, 2 বছরের জন্য কোনো টাকা ইনভেস্ট করার পরে তুমি বলছো যে 2 বছরে আমি যদি সরল সুদ হতো তাহলে আমি 100 টাকা পেতাম, যদি চক্রবৃদ্ধি সুদ হতো তাহলে 121 টাকা পেতাম। তাহলে তুমি কত পার্সেন্ট টাকা তুমি ডিফারেন্স পাচ্ছ এখানে, বা কত টাকার ডিফারেন্স পাচ্ছ তুমি? বা 3 বছরের সরল সুদ, চক্রবৃদ্ধি সুদের ডিফারেন্স কত? বা তুমি কোনো একটা প্রিন্সিপাল অ্যামাউন্টকে 5 বছরের জন্য এফডি করলে কিছু সিম্পল ইন্টারেস্ট হিসাবে, তাহলে 5 বছর পরে তুমি সুদ হিসেবে কত টাকা পাবে? বা তোমাদের আসল থেকে তোমাদের আসল এবং সুদ মিলে কত টাকা হবে? বা তুমি কম্পাউন্ড ইন্টারেস্টে করলে সেটা, বা জটিল সুদে করলে সে সুদ আসলে কত টাকা হবে? এই যে টাইপের কোশ্চেনগুলো, এগুলো তোমাদের পরীক্ষা আসে, ঠিক আছে। এবার চলেছে টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড দূরত্ব, ডিস্টেন্স। টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড টাইম অ্যান্ড ডিস্টেন্স, তোমাদের এই দুটো টপিক থেকে প্রশ্ন আসবেই, একদম লিখে রাখো আমার কাছে, ঠিক আছে, আসবেই একটা। কি প্রশ্ন আসে? দৈনিক কাজের ক্ষমতা। দৈনিক কাজের ক্ষমতা মানে কি, ধরো কোনো একজন ব্যক্তি একদিনে কোনো একটা কাজ 10 দিনে করছে, কোনো একটা কাজ আরেকজন ব্যক্তি আছে সে কোনো একটা কাজকে 5 দিনে করছে, তাহলে দুজন মিলে কাজটা কয় দিনে করবে, ঠিক আছে, এই যে টাইপের ক্ষমতা। বা কোনো একজন ব্যক্তি প্রত্যেক দিনে 4 ইউনিট কাজ করে, আরেকজন ব্যক্তি প্রত্যেক দিনে 5 ইউনিট কাজ করে, তাহলে 50 ইউনিট কাজ তারা দুজনে মিলে কত দিনে করবে? এই যে টাইপের কোশ্চেনগুলো, এগুলো তোমাদের কিন্তু পরীক্ষা আসে, ঠিক আছে। শৃঙ্খলা নিয়ম, চেইন রুলটা কি? চেইন রুলটার মধ্যে কি পড়ছে? চেইন রুলটার মধ্যে পড়ছে, ধরো নাও এবিসি 3জন ব্যক্তি আছে, 3জন ব্যক্তি কোনো একটা কাজ করছে, ঠিক আছে, বলছে এবিসি 3জনে কাজটা শুরু করলো, একজন 10 দিন, একজন 15 দিন, একজন 20 দিনে কাজটা শেষ করে।
এবার বলছে এ এবং বি কাজটা শুরু করলো, শুরু করে দুদিন কাজ করলো, দুদিন কাজ করে চলে গেল, এরপরে শুধুমাত্র সি পড়ে থাকলো, সি বাকি কাজটা কমপ্লিট করলো, তাহলে বলছে সি কত টাকা পাবে এখান থেকে। বা এ বি শুরু করলো, দুদিন কাজ করার পর এ চলে গেল, বা তারপরে কাজটা বি এবং সি করলো, বি সি করার পরে বিও চলে গেল, তারপর সি কাজটা করলো। এই যে একটু লেভেলটা যদি কঠিন হয় তাহলে তোমাদের এরকম কোশ্চেন দিতে পারে। এই যে তোমাদের চেইন টাইপের কোশ্চেনগুলো থাকে এগুলো চেইন শৃঙ্খলা বলে, ঠিক আছে। আচ্ছা আপেক্ষিক গতি এবং ট্রেন, আচ্ছা আপেক্ষিক গতিটা কি বা রিলেটিভ ডিস্টেন্স, এটা হচ্ছে টাইমের ডিস্টেন্সের পার্ট। রিলেটিভ ডিস্টেন্সের পার্ট কি, ধরো না দুটো ট্রেন আছে, দুটা একে অপরের অপোজিট দিকে পাস করছে একে অপরকে, তাহলে এখানে তোমাদের যে স্পিডটা হবে, স্পিডটা কি হবে, রিলেটিভ ডিস্টেন্সটা কি হবে, রিলেটিভ স্পিড হতে পারে বা রিলেটিভ ডিস্টেন্স হতে পারে, রিলেটিভ ডিস্টেন্স কি হবে বা রিলেটিভ স্পিড কত হবে, এই যে টাইপের কোশ্চেনগুলো এগুলো তোমাদের পরীক্ষা আসে। ক্লিয়ার। শ্রমিক দলে কার্যক্ষমতা শিক্ষা, ধরো 10 জন লোক আছে, আমি তোমাদের এক্সাম্পল নিয়ে বলছি। শ্রমিক দল মানে কি, ধরো 10 জন লোক আছে, সে কোনো একটা কাজ 5 দিনে করছে, তাহলে লোক সংখ্যা যদি আরো 10 জন বাড়িয়ে দেওয়া যায় তাহলে সম্পূর্ণ কাজটা কদিনে করবে, ঠিক আছে। এই যে টাইপের কোশ্চেনগুলো এগুলো তোমাদের পরীক্ষা আসে, ঠিক আছে। এবার চলে গেলো অনুপাত, সমানুপাত এবং গড়, ঠিক আছে। তোমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, পার্সেন্টেজের পরে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার থাকে সেটা হচ্ছে অনুপাত সমানুপাত। কেন স্যার? অনুপাত সমানুপাত এমন একটা চ্যাপ্টার যেটা তোমার ক্যালকুলেশন টাইমকে ড্রাস্টিক্যালি কমিয়ে দেবে। কেমন করে স্যার? আমরা যে কোনো কোশ্চেনের ক্যালকুলেশন অ্যাভয়েড করার জন্য কি করি, অনুপাত সমানুপাত নেই বা অনুপাতই নিয়ে আসি। যেমন ধরো কোনো একটা কাজ দুজন মিলে করছে, একজন কাজ করছে, ধরো কোনো একটা স্কুলে 2 রকম ছাত্র আছে, 100 জন ছাত্র, তার মধ্যে 50 জন বাংলায় পাস করে এবং 50 জন ইংরেজি পাস করে, ঠিক আছে। বাংলা পাস করে যারা 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 পাস করেছে তারা হচ্ছে 80% নাম্বার পেয়েছে, যারা যারা ইংরেজি পাস করেছে তারা সবাই 60% নাম্বার পেয়েছে। এবার তোমাদের বলবে যে তাহলে ওভারঅল কত পার্সেন্ট, সবাই মিলে ওভারঅল কত পার্সেন্ট নাম্বার তারা পেয়েছে। এই টাইপের কোশ্চেনগুলো তোমরা সবসময় নর্মাল মেথডে করো, তোমরা সকলেই পারবে। বাট এখানে তোমরা কি করবে, অনুপাত নিয়ে যদি করো, তোমরা যদি এই 100 জনের যদি রেশিও নিয়ে করো তাহলে এমন করে অঙ্কটা হবে, ঠিক আছে। কি মেথড ইউজ করবো স্যার? ডেভিয়েশন মেথড। আমি ডেভিয়েশন তোমাদের অলরেডি করিয়েছি, সেটা তোমাদের আমি করাবো, ঠিক আছে, পরে ক্লাসেও করাবো, ঠিক আছে। কিভাবে করবো সেটা আমি তুমি ক্লাসেই বুঝিয়ে দেবো, ক্লিয়ার। তোমার বয়স সংক্রান্ত সমস্যা, বয়স সংক্রান্ত মানে কি, এ বি তোমাদের সকলেই জানো, দুজন পিতা পুত্র আছে, পিতা পুত্রের বয়স সংক্রান্ত যেগুলো কোশ্চেন আছে, পিতা ধরো পুত্র থেকে 5 বছরের বড় এবং 10 বছর পর পিতা পুত্রের বয়সের যোগফল হয়ে যাবে 20 বছর বা 30 বছর বা 50 বছর, তাহলে 5 বছর পরে পিতার বয়স কত হবে, পুত্রের বয়স কত হবে। এই যে কোশ্চেনগুলো এগুলো অবশ্যই তোমাদের আসে পরীক্ষা, ঠিক আছে। মিশ্রণ থেকে তোমাদের প্রশ্ন আসে, ঠিক আছে। যেমন দুধ জলের অনুপাত এখানে কি বলবে তোমরা সকলেই পারবে, ঠিক আছে। অংশীদারিত্ব কারবার আছে, ভারযুক্ত গড় আছে বা ওয়েটেড অ্যাভারেজ, যেটা তোমাদের বললাম আমি একটু আগে, একটা ডেভিয়েশন আছে, একটা ওয়েটেড অ্যাভারেজ। এই দুটো জিনিস দিয়ে কিন্তু আমরা সমস্ত টপিক কোশ্চেনগুলো করবো এবং আমাদের ক্যালকুলেশনকে ছোট করবো। ক্লিয়ার? বোঝা গেল? খুব ভালো করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আমি জানি তোমাদের একটু বেশি বোঝাচ্ছি আমি, বাট ট্রাস্ট মি, তোমরা যদি একটু ভালো করে জিনিসগুলো বুঝে নাও তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশনটা তোমাদের অনেকটা স্মুথ হবে, প্রিপারেশন জার্নিটা তোমাদের অনেকটা স্মুথ হয়ে যাবে। ক্লিয়ার? সংখ্যা তত্ত্ব, নাম্বার সিস্টেম বা সরলীকরণ, ঠিক আছে। সরলীকরণ বা লসাগু গসাগু, এই 3টা চ্যাপ্টার একসঙ্গে রেখে গেছি। এখান থেকে তোমাদের কটা প্রশ্ন আসে? 4 থেকে 5টা প্রশ্ন, সবগুলো সহজ লেভেলে প্রশ্ন আসে, ঠিক আছে। এখানে কি বলছে, ডিভিজিবিলিটি রুলস মানে বিভাজ্যতার নিয়ম। বিভাজ্যতার নিয়ম কি স্যার? বলছে কোনো একটা সংখ্যা আছে, ধরো নাও 240, বলে দিলে এই 240 নাম্বারটা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যেতে পারে, 9 দিয়ে কোন সংখ্যাটাকে ভাগ যাবে। কোনো একটা সংখ্যা আছে XYZ, কিছু একটা সংখ্যা আছে, বলছে এখানে 9 দিয়ে ভাগ যাবে কিনা, বা 11 দিয়ে ভাগ যাবে কিনা, বা 45 দিয়ে ভাগ যাবে কিনা, ঠিক আছে। তোমরা কি করে চেক করবে, ঠিক আছে। 11 বিভাজ্যতার নিয়ম কি, 12 বিভাজ্যতার নিয়ম কি, 8 বিভাজ্যতার নিয়ম কি, 4 বিভাজ্যতার নিয়ম কি, এই যে জিনিসগুলো তোমাদের কিন্তু জানতে হবে এবং ছোট্ট ছোট্ট কনসেপ্ট তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। একটা ক্লাসের মধ্যে 10 মিনিটে একটা ক্লাস হয়ে গেলে তোমাদের বিভাজ্যতার নিয়ম কমপ্লিট হয়ে যাবে এবং এই বিভাজ্যতার নিয়ম দিয়ে তোমাদের পরীক্ষা কিন্তু অনেক সময় বাঁচাবে, তোমাদের মাথায় রাখবে, ঠিক আছে। কম্পিটিটিভ পরীক্ষা মানে তোমার নলেজ কেউ টেস্ট করছে না, তুমি এখানে পিএইচডি করতে আসছো, তোমাকে জাস্ট এখানে কি করতে হবে, টাইম মতো তোমাকে কোশ্চেনটা অ্যান্সার করতে হবে এবং সময়ের সঙ্গে খেলতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন থেকে 1 সেকেন্ড করে বাঁচালো, 100টা প্রশ্ন 100 সেকেন্ড মানে প্রায় 2 মিনিটের কাছাকাছি বাঁচিয়ে দিলে। 1 সেকেন্ড কথা বলছি আমি, 1 সেকেন্ড, ঠিক আছে। তোমরা চাইলে প্রত্যেকটা কোশ্চেন থেকে 5 থেকে 10 সেকেন্ড বাঁচাতে পারবে। ক্লিয়ার? বোঝা গেল কিনা? আর 2 মিনিট মানে কি, 2 মিনিট যদি বাঁচাও, 2 মিনিটে তোমরা 3টে রিজনিং কোশ্চেন করবে, বা 2 মিনিটে তোমরা 4-5টা তোমরা জিকে কোশ্চেন উড়িয়ে দেবে। ক্লিয়ার? ওকে। বদমাস তোমরা সকলেই জানো, বদমাস রুলস ইউজ করে তোমরা সিম্পলিফিকেশন করে সরল করবে, ঠিক আছে, এটা তোমরা পারবে। এবার মৌলিক উৎপাদকে নির্ণয় করে এবং মৌলিক সংখ্যার প্রয়োগ, ঠিক আছে। নাম্বার সিস্টেম তোমাদেরকে একটু পড়তে হবে, ঠিক আছে। এই পুরো পার্টটা নাম্বার সিস্টেম, ঠিক আছে। কোনটা মৌলিক সংখ্যা, কোনটা যৌগিক সংখ্যা, ঠিক আছে। তোমরা কম্পোজিট নাম্বার, রিয়েল নাম্বার কি, ইন্টিজার কি, ফ্র্যাকশন কি, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের একটু জানতে হবে, ঠিক আছে। বোঝা গেল কি বললাম? নেক্সট পার্টে তোমাদের কি, প্রাথমিক পরিমিতি মানে কি, মেনসুরেশন পার্টটা তোমাদের একটু পড়তে হবে, বেসিকটা তো আবার 2D, ঠিক আছে। 2D পড়তে হবে, 3D পড়ার এখন দরকার নেই, ঠিক আছে। এবং তথ্য বিশ্লেষণ, ঠিক আছে। তাহলে কি, বিভিন্ন ক্ষেত্রফল, সমস্ত কিছু একটা
রেক্টেঙ্গেল আছে, এটা একটা রেক্টেঙ্গেল আয়তক্ষেত্র আছে, এটা ক্ষেত্রফল কি হবে, বা এটার পরিসীমা কি হবে, বা এটা আয়তন কি হবে, ঠিক আছে। এগুলো তো এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের কিন্তু পরীক্ষা আছে। রেক্টেঙ্গেল আসবে, তোমাদের ট্রায়াঙ্গেল আসবে, ঠিক আছে, স্কোয়ার আসবে, ঠিক আছে, এরকম আসবে, ঠিক আছে, বা সার্কেল আছে, এগুলোর উপর তোমাদের কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। এগুলো বেসিক জিনিসগুলো এবং বেসিক ফর্মুলা বেস প্রশ্ন আসে, কঠিন প্রশ্ন একদমই আসে না। ক্লিয়ার, বোঝা গেল? এটা গেলো তোমাদের ম্যাথের স্ট্র্যাটেজি। তোমরা ম্যাথের এই চ্যাপ্টারগুলো পড়বে, আমি তোমাদের যে টপিকগুলো বললাম এগুলো পড়বে, দেখবে তোমাদের ম্যাথ মোটামুটি 80% 80-90% কভার হয়ে যাবে। এরপরে যে 20% বাকি থাকলো, এই 20% আমরা কিন্তু মক টেস্টে কভার করবো, ঠিক আছে। 100% সিলেবাস কভার করার কোনো দরকার নেই। আমরা চেষ্টা করবো মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ডিমান্ডিং জায়গাটা সবার আগে কমপ্লিট করবো, তারপরে রেস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা আগে কভার করবো। তোমাদের টার্গেট একটাই হবে, সেটা হচ্ছে তোমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা আগে করবো, তার থেকে একটু কম ইম্পর্টেন্ট তারপরে করবো, তারপরে তার থেকে বেশি একটু কম ইম্পর্টেন্ট সেটা তারপরে করবো, ঠিক আছে। তোমাদের আমি বারবার একটা কথা বলি, তোমরা কম্পিটিটিভ পরীক্ষায় ক্র্যাক করতে এসছো, পিএইচডি করতে না, ঠিক আছে। তো চাকরি পেতে এসছো, পিএইচডি করতে না, তো সেভাবেই পড়াশোনা করো। পিএইচডি করার জন্য পড়াশোনা করতে হবে, তো চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করো। ক্লিয়ার? নেক্সট চ্যাপ্টার। আচ্ছা, নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে তোমাদের আমি বলবো, তোমরা যদি মনে করো আমাদের সঙ্গে জয়েন করো, তোমরা পঞ্চায়েতের প্রিপারেশন নেবে, তাহলে আমাদের সঙ্গে জয়েন করতে পারো। আমাদের ক্লাস শুরু হচ্ছে 20 তারিখ থেকে, ঠিক আছে। আমরা কীভাবে পড়াবো? আমরা তোমাদের সমস্ত সাবজেক্ট পড়াবো, ম্যাথ পড়াবো, পাটিগণিত, বাংলা, ইংরেজি এবং জিকে সমস্ত কিছু পড়াবো, ঠিক আছে। প্রাইস কী হবে স্যার? প্রাইস একদম অ্যাফোর্ডেবল প্রাইস থাকবে, একদম তোমাদের মিনিমাম প্রাইস আমরা রাখার চেষ্টা করেছি, ঠিক আছে। নর্মাল প্রাইস তোমাদের কি আছে? 699 টাকা, 699 টাকা প্রাইস আছে। বাট তোমরা যদি মনে করো 20 তারিখের মধ্যে কেউ অ্যাডমিশন নাও, এই মাসের 20 তারিখের মধ্যে, সেই তোমাদের এই প্রাইসটাই হয়ে যাবে কত টাকা? 499, 499 টাকার মধ্যে এই প্রাইসটা হয়ে যাবে, ঠিক আছে। 499 টাকার মধ্যে যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, এবং আমরা সমস্ত কিছু করাবো, ঠিক আছে। আমি তোমাদের ম্যাথ রিজনিং করাবো, এই স্যার তোমাদের জিএস করাবে, জিকে পার্টটা করাবে, ঠিক আছে। এই স্যার তোমাদের কি করাবে? এই স্যার তোমাদের ইংলিশ করাবে, এবং এই যে বিধান স্যার আছে এ তোমাদের বাংলা করাবে, ঠিক আছে। বোঝা গেল কি বললাম? তোমরা যদি জয়েন করতে চাও অবশ্যই জয়েন করে নেবে। ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের ভিডিও ডেসক্রিপশনে অ্যাপের লিঙ্ক আছে, অ্যাপ ডাউনলোড করে নেবে, ওখান থেকে তোমরা জয়েন করে নেবে। কোথাও অসুবিধা হলে ডিরেক্ট আমার সঙ্গে কন্ট্যাক্ট করে দেবে। ক্লিয়ার? নেক্সট দেখো, এরপরে চলে আসে ইংরেজি। সবার মাথায় ব্যথা, সবার টেনশনের একটা কারণ যে ইংরেজি স্যার, ইংরেজি তো পারছি না স্যার, ইংরেজি পারি না, কী করে হবে ইংরেজি, ঠিক আছে। ইংরেজি পড়ার জন্য তোমাদের কিন্তু এই জায়গাটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর একটা কথা বলি, তোমাদের যাদের যাদের সিলেবাস জানো না, তোমাদের কোন সাবজেক্ট থেকে কত নাম্বার থাকবে, তাদের জন্য অলরেডি একটা ভিডিও বানিয়েছি আমি, ঠিক আছে। তোমরা আমার এই ভিডিওর বা আমার এই চ্যানেলের চলে যাবে, চ্যানেলে গিয়ে দেখবে, বা রিসেন্ট একটা ভিডিও আছে যেখানে আমি তোমাদের একদম প্রত্যেকটা কোর্স ধরে ধরে তোমাদের সিলেবাস আলোচনা করেছি, কোন টপিক থেকে কতগুলো নাম্বার থাকবে, ইন্টারভিউতে কত নাম্বার থাকবে, ঠিক আছে, সমস্ত কিছু ডিটেইল আলোচনা করেছি। মোটামুটি 40 মিনিট একটা ভিডিও আছে, ওটা একটা দেখে নেবে, ওটা দেখলে তোমাদের কমপ্লিট কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। চলো এবার ইংরেজিতে আসি। ইংরেজিতে কি বলেছে স্যার? ইংরেজিতে বলেছে গ্রামার অ্যান্ড ভয়েস, গ্রামার, ভয়েস অ্যান্ড সিনট্যাক্স, এই তিনটা থেকে তোমাদের মোটামুটি 6 থেকে 8টা প্রশ্ন আসে, ঠিক আছে। কি কি? গ্রামারের মধ্যে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, এটা তোমরা অনেকেই পড়োনি, তোমরা জানো না সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট মানে কি। তোমরা সকলেই জানো যদি একটা সাবজেক্ট থাকে তার মধ্যে একটা ভার্ব থাকবেই, ঠিক আছে। এই সাবজেক্ট ভার্বটা যে কিভাবে অ্যাগ্রি করছে একটার সঙ্গে আরেকটা, কীভাবে তোমার একটা সেন্টেন্স তৈরি হচ্ছে, একটা সেন্টেন্স কীভাবে ফর্মেশন হচ্ছে, নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব কীভাবে ইউজ হচ্ছে, এই পার্টটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, ঠিক আছে। সাবজেক্টটা কি, সাবজেক্টটা যদি কিছু হয় তাহলে ভার্বটা কীভাবে ইউজ হবে, বা ভার্বটা যদি কিছু থাকে ভার্বটা রেসপেক্টে সাবজেক্টটা আমি কীভাবে ইউজ করবো, তাহলে এই জিনিসগুলোকে তোমাকে আইডেন্টিফাই করা হবে, এগুলোকে ইউজ করা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এটা, না হলে তোমরা কোনো একটা সেন্টেন্স তৈরি করতে পারবে না, ঠিক আছে। এটা একটা পার্ট, এটা তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য লাগবে এটা, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। ভয়েস তোমরা পারবে, ভয়েসের জন্য একদম চিন্তার কারণ নেই, কোনো রকম রুলস ফর্মুলা ইউজ করার দরকার নেই। আমি তোমাদের একটা ভিডিও বানাবো বা একটা তোমাদের ক্লাস করাবো, একটা ক্লাসের মধ্যে ভয়েস এবং ন্যারেশন দুটোই কমপ্লিট হয়ে যাবে, এবং তোমরা 100% স্কোর করবে ওখানে, কোথাও ভুল হবে না, ঠিক আছে। এতটুকু ভরসা রাখো আমার উপর। এবং তোমরা যারা যারা আমার এর আগে WPর ক্লাসগুলো করেছো তোমরা জানো আমি তোমাদের ইংলিশটা কীভাবে পড়িয়েছিলাম, ঠিক আছে। ওকে, এরপরে চলে আসবে কি টেন্স তো দি মাদার টপিক। টেন্স না পারলে কিছুই পারবে না, টেন্স তো শিখতেই হবে, টেন্স খুব ভালো করে শিখতে হবে, ঠিক আছে। কোনটা কোন টেন্স কীভাবে, টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হয়, বা ফিউচার পারফেক্ট টেন্স কখন হয়, কীভাবে আমরা টেন্সগুলোকে ইউজ করবো, বিভিন্ন এক্সাম্পল নিয়ে তোমাদের সমস্ত কিছু সুন্দর করে বোঝানো হবে, ঠিক আছে। তোমাদের ক্লাস শুরু হবে যে আমাদের এখানে, এই ক্লাসগুলো তোমাদের কিন্তু একদম 0 লেভেল থেকে শুরু, মানে আমরা ধরে নেবো তোমরা ক্লাস 8 থেকে পড়াশোনা করছো, বা তোমাদের লাস্ট কোয়ালিফিকেশন 8, এতে তোমার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশনই হোক না কেন, তোমাকে আমি 8+ হিসেবেই তোমাদের আমরা কাউন্ট কী বলবো ধরে নেবো, ধরে নিয়ে তোমাদের পড়াবো, ঠিক আছে, অ্যাকর্ডিংলি পড়াবো। ক্লিয়ার? ওকে, এরর ডিটেকশন তখনই পারবে যখন তোমাদের টেন্স ক্লিয়ার থাকবে। টেন্স ক্লিয়ার না থাকলে এরর ডিটেকশন তোমরা পারবে না। ক্লিয়ার? এবার চলো ভোকাবুলারি পার্টটা। ভোকাবুলারি পার্টটা কি ভাই, তোমাদের একটা কথাই বলবো, ভোকাবুলারিতে তো 4টা পিলার আছে। কী কী পিলার? 1 ওয়ার্ড, ঠিক আছে, ইডিয়ম, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, এই 4টা পার্ট আছে। এর মধ্যে তার মধ্যে আর কয়েকটা জায়গা, সেটা হচ্ছে তোমাদের ফ্রেজাল ভার্ব একটা আছে, ঠিক আছে। এই কয়েকটা পার্ট তোমাদের কিন্তু ভোকাবুলারি ভালো করে করতে হবে।
কী করে করবো স্যার, ভোকাবুলারি মুখস্থ করতে পারি না। দেখো ভোকাবুলারি নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই, প্রত্যেক দিন 5টা করে ওয়ার্ড মুখস্থ করবে। আজকে 5টা, কালকে 5টা, তারপরের দিন 5টা, তারপরের দিন 5টা, 4 দিন 5টা করলে 5 নাম্বার দিনে নতুন কিছু পড়বে না। এই 4 দিন যে 5টা 4 5 20টা করলে এই 20টাকে রিভিশন করো। এমন করে তুমি কন্টিনিউ করবে, দেখবে যে মোটামুটি 2-3 মাস 4 মাস পরে অনেকটা বড় একটা লিস্ট তোমাদের জমে গেছে ভোকাবুলারির। ঠিক আছে, এবার প্রশ্ন হলো স্যার ভোকাবুলারি কোথায় পাবো, কোথা থেকে পড়বো, কোন টাইম পড়ে কী করে বুঝবো? আমরা তোমাদের সমস্ত ভোকাবুলারি দিয়ে দেবো, পড়তে থাকবে। ঠিক আছে, ওকে। এরপর দেখো এই তোমাদের ইডিয়ম ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো তোমরা অলরেডি বলে দিলাম তোমরা কীভাবে পড়বে। ঠিক আছে, এগুলো নতুন করে বলছি না আর কিছু। আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে, এটা তোমাদের একটু করতে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কী থাকবে? আর্টিকেল এন্ড প্রিপোজিশন। প্রিপোজিশন তোমাদের খুব ভালো করে পড়তে হবে। ফিক্স প্রিপোজিশন কোথায় ইউজ করবে তোমরা, বা আর্টিকেল তোমরা কী করবে, কোথায় এ ইউজ করবে, কোথায় অ্যান ইউজ করবে, কোথায় দা ইউজ করবে। ঠিক আছে, বা ফিক্স প্রিপোজিশন কী আছে, প্রিপোজিশন ইন, অন টু, ইনটু, ফ্রম, ঠিক আছে, ফর, অফ, বাই, এগুলো কোথায় ইউজ করবে, সমস্ত কিছু তোমাদের পড়ানো হবে একদম ডিটেল, একদম প্রেজেন্টেশন ধরে। ঠিক আছে, একদম তোমাদের একটা ক্লাসগুলো দেখবো তুমি পুরো কনসেপ্ট সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, একদম চিন্তা কোনো কারণ নেই। ক্লিয়ার? স্পেলিং কারেকশন আর পাংচুয়েশন। পাংচুয়েশনটা কি স্যার? আমরা পাংচুয়েশনটা তো বুঝি না। পাংচুয়েশনটা মানে এটাই, যেটা হচ্ছে তোমাদের কোথায় তোমার কমা বসাবে, কোথায় দাড়ি বসাবে, কোথায় সেমিকোলন বসাবে, কোথায় ফুল স্টপ বসাবে। ঠিক আছে, কোথায় কোশ্চেন মার্ক দেবে। ঠিক আছে, কোনো একটা সেন্টেন্স দিয়ে দিলে বলছে এই সেন্টেন্সের পেছনে কোশ্চেন মার্ক হবে নাকি ফুল স্টপ হবে না কমা হবে, এটা হচ্ছে পাংচুয়েশনের পার্ট। এটা তো পারবে তোমরা, একটু প্র্যাকটিস করলেই পারবে, চিন্তা নেই। ক্লিয়ার? এবার স্পেলিং কারেকশনটা কি? এটা হচ্ছে তো ডাইনামিক পার্ট। স্পেলিং কারেকশনটা এমন একটা জায়গা, এখানে বড় বড় মেয়েরা ঘাবড়ে যায়, বড় বড় যারা এডুকেটেড পার্সনরা আছে, যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ডের ছিল তারাই ঘাবড়ে যায়, কারণ যদি ঠিক মাথায় ক্লিক করলো তো হলো, নাহলে তো হবেই না এটা। ঠিক আছে, তো ভয় পাওয়ার কিছু নেই। স্পেলিং কারেকশন অল্প অল্প প্র্যাকটিস করতে থাকবে, এটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। ঠিক আছে, অল্প অল্প প্র্যাকটিস করতে থাকবে, দেখবে যে তোমাদের স্পেলিংটাও আস্তে আস্তে হয়ে যাবে, ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, নেক্সট পার্টে কি আছে স্যার? নেক্সট পার্ট আছে বাংলা। দেখো বাংলা আমার জায়গা না, তবুও আমি তোমাদের সুন্দর করে বাংলা বোঝানোর চেষ্টা করবো। দেখো বাংলা কি তোমাদের সবার আগে তোমাদের কি করতে হবে, বাংলা ব্যাকরণ। দেখো বাংলাটা তোমাদের ভালো করে ফোকাস করতে হবে, কারণ বাংলায় 12 নম্বর আছে। ঠিক আছে, খুব ভালো নাম্বার বাংলা আছে, 25 নম্বর কোথাও আছে, কোথাও 10 নম্বর আছে, কোথাও 13 নম্বর আছে। তো বাংলাটা ভালো করে পড়তে হবে। বাংলাকে পড়াবে স্যার আমাদের বিধান স্যার পড়াবে, ভালো করেই পড়াবে তোমাদের। ঠিক আছে, কী কী থাকছে? সন্ধি থাকবে, সমাজ থাকবে, আর কারক থাকবে। এটা তোমরা যারা কম্পিটিটিভ প্রিপারেশন নাও, তোমরা হয়তো বাংলা থেকে অনেকে ডিটাচ, বাট যারা তোমরা একাডেমিক্সে ভালো করে পড়েছো, বাংলা ব্যাকগ্রাউন্ডটা 9-10 ভালো করে পড়েছো, তাদের জন্য একটু সুবিধা হবে। কী কী থাকবে? সন্ধির মধ্যে সন্ধি বিচ্ছেদ তোমরা সকলেই ছোটবেলায় করেছো, সন্ধি বিচ্ছেদ আছে, কারক আছে, সমাস কারক আছে, বিভক্তি আছে, বাক্য গঠনের। বাক্য গঠন কি? তোমাদের সেন্টেন্স ফর্মেশন, যেটা আমাদের ইংলিশে পার্ট আছে, বাক্য গঠন সেন্টেন্স ফর্মেশন, একটা সাবজেক্ট সেন্টেন্স কী করে তৈরি হয়, মানে সাবজেক্ট ভাবে অ্যাগ্রিমেন্টের পার্ট এটা। ঠিক আছে, হয়ে গেল। পদ পরিবর্তন, বিশেষ্য থেকে বিশেষণ, কোনো একটা সংখ্যা থেকে বিশেষ্য থেকে বিশেষণ পদ রূপান্তর, ক্রিয়াপদ থেকে রূপান্তর, মানে বিভিন্ন পদ থেকে আমরা কি বলবো, ইংলিশের একটা পার্ট আছে এখানে। ঠিক আছে, বাটটা মাথায় থাকছে না এখন, আমার বুঝতে পারছি না কোনটা হবে, বাট ইংলিশেরও একটা আছে, সেটা হচ্ছে তোমাদের কি আছে, তোমরা যদি মনে করো একটু কমেন্টে লিখে দাও। ঠিক আছে, ওকে, বোঝা গেল। তাহলে পদ পরিবর্তন তোমাদের এটা হবে। সমার্থক শব্দ, বিপরীত শব্দ, সঠিক বানান। তোমাদের ইংলিশে এই পার্টটাও আছে। সমার্থক শব্দ মানে সিনোনিম, বিপরীত শব্দ মানে অ্যান্টোনিম, আর সঠিক বানান মানে স্পেলিং, এটা তোমাদের বাংলাও আছে। তাহলে সমার্থক সাধারণ মাধ্যমিক স্তরে শব্দ জোর, মানে ভোকাবুলারি তোমাদের মাধ্যমিক লেভেলের যে ভোকাবুলারিগুলো হবে সেগুলো তোমাদের কিন্তু আসবে। ক্লিয়ার? ভালো কথা। ব্যাকরণগত হবে যেগুলো ত্রুটিহীন বানান, ব্যাকরণে কিছু কিছু ত্রুটিহীন বানান, কিছু কিছু বানান থাকবে যেগুলো ব্যাকরণগতভাবে ভুল, সেগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে এবং মার্ক করতে হবে। ক্লিয়ার? বাগধারা, তোমরা সকলেই পড়েছো, 19-এ পড়েছো, খুব ভালো জায়গা একটা প্রবাদ বা বাগধারা। বাগধারা মানে কি ভাই? ঐতিহ্যবাহী গ্রামীণ প্রবাদ, সাংস্কৃতিক রূপক বা প্রচলিত বাগধারা। কিছু কিছু বাগধারা আছে। ঠিক আছে, যেমন আকাশ কুসুম। ঠিক আছে, বোঝা গেল এরকম থাকে, বা কি বলবো, অনেক বাগধারা আছে বাংলা। তার মধ্যে বাগধারাকে ইংলিশে আমরা কি বলবো বলো তো? বাগধারাকে আমরা ইংলিশে কি বলবো? ইডিয়ম। ঠিক আছে, ইডিয়ম যেগুলো থাকে ওগুলোকে বাগধারা। ক্লিয়ার? এক কথা প্রকাশ। ঠিক আছে, এক কথা প্রকাশ কি? বর্ণনামূলক বাক্যের সঙ্গে একটি সুনির্দিষ্ট। আচ্ছা, তোমরা এই যে বাংলা পাঠটা আছে না, বাংলা পাঠটা আমি বলবো একটা বিধান স্যার তোমাদের একটা ক্লাস নিয়ে নেবে, বাংলা পাঠে একটু ডিটেল বোঝাবে, কারণ আমি বাংলার টিচার না। আমি তোমাদের জাস্ট বলে দিতে পারবো কোথায় কি আছে না আছে, তোমরা একটু পিডিএফ ডাউনলোড করে পড়ে নেবে। এরপর আমি দিয়ে দেবো একটা ক্লাস বা একটা তোমাদের আমি নতুন করে ভিডিও বানিয়ে দেবো, যেখানে তোমাদের বাংলা সুন্দর করে বোঝানো থাকবে। ঠিক আছে, কারণ বাংলা আমার সাবজেক্ট না, বাংলা আমি অনেক কিছু বুঝতে পারবো না। ক্লিয়ার? নেক্সট দেখো সাধারণ জ্ঞান, জেনারেল স্টাডিজ, এটা আমি তোমাদের খুব ভালো করে বোঝাবো। কেন? কারণ তোমরা যারা কম্পিটিটিভ প্রিপারেশন, সরকারি চাকরি প্রস্তুতি নাও, তোমাদের জেনারেল নলেজের পেছনে অনেকের নলেজ আছে। তোমাদের যদি এখনও পরীক্ষা নিই আমি, তোমরা অনেকেই হয়তো 25-এর মধ্যে 10 সকলেই পাবে। মোটামুটি 80% স্টুডেন্ট যারা আছে তোমরা সকলেই কিন্তু 25-এর মধ্যে 10 তো পাবে। যদি 10 পেয়ে দাও, তার মানে কি তোমাদের জিএসএ পার্টে তোমাদের একটু জাস্ট তোমাদের নলেজ আছে, বাট তোমাদের পঞ্চায়েতের ক্ষেত্রে কিন্তু জিএসটা একটু আলাদা রকম। কীরকম হবে স্যার? জিএসটা কীরকম হবে? দেখো পঞ্চায়েতে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম ফোকাস থাকবে পুরো ওয়েস্ট বেঙ্গলের উপর। ঠিক আছে,
ওয়েস্ট বেঙ্গলের আর্ট অ্যান্ড কালচার, ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গলের এনভায়রনমেন্ট, ওয়েস্ট বেঙ্গলের রিভার, ওয়েস্ট বেঙ্গলের তোমাদের হিস্ট্রি, সমস্ত কিছু ওয়েস্ট বেঙ্গলের উপর ফোকাস থাকবে, ঠিক আছে? কারণ তোমাদের সিলেবাসে স্পেসিফিকভাবে বলা আছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের উপর ফোকাস করে সমস্ত কিন্তু কোশ্চেন হয়। কী কী কোশ্চেন হয় স্যার? পশ্চিমবঙ্গের যতগুলো প্রকল্প আছে, যতগুলো প্রকল্প এবং নীতি আছে সমস্ত কিছু তোমাদের করতে হবে। কী কী প্রকল্প আছে স্যার? তোমাদের লক্ষ্মী ভাণ্ডার আছে, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্য, সবুজ সাথী, কৃষক বন্ধু এবং দুয়ারে সরকার। এগুলো কিন্তু আগের গভর্নমেন্টের প্রেসক্রাইব করা বা আগের গভর্নমেন্টের স্কিম। এই সমস্ত স্কিমের কিন্তু এখন নাম চেঞ্জ হয়েছে। তো কোন স্কিমটার নাম চেঞ্জ হয়, নতুন কি কোনো কিছু অ্যাড যদি হয়েছে সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে তোমাদের দুয়ারে সাথী লক্ষ্মী ভাণ্ডার যে প্রকল্পটা ছিল, এর প্রকল্পে আগের নাম কি ছিল, বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন কি চেঞ্জেস হয়েছে, আগে যে ছিল বা নতুন যে নামটা হয়েছে, নতুন নাম পরিবর্তনের পরে, নতুন গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে যে নতুন কি চেঞ্জেস হয়েছে, নতুন কিছু কি তোমাদের এক্সট্রা বেনিফিট দিচ্ছে, এগুলো তোমাদের পড়তে হতে পারে, ঠিক আছে? সবুজ সাথী সম্পর্কে সেম, প্রত্যেকটা তোমাদের প্রকল্প সম্পর্কে কিন্তু বিভিন্ন জানতে হবে, ডিটেল জানতে হবে, ঠিক আছে? এবার চলো হলো পঞ্চায়েতি রাজ এবং সাংবিধানিক শাসন ব্যবস্থা। পঞ্চায়েতি রাজটা কি তোমাদের পলিটির পার্ট, ঠিক আছে? কনস্টিটিউশনের পার্ট, ঠিক আছে? পঞ্চায়েতি রাজ কনস্টিটিউশনের পার্ট বলে কততম 73তম সংবিধান, মানে 73তম সংবিধান সংশোধনী মানে অ্যামেন্ডমেন্ট, 73তম অ্যামেন্ডমেন্টে কিন্তু আমাদের পঞ্চায়েতি রাজ ইন্ট্রোডিউস করা হয়েছে আমাদের কনস্টিটিউশনে, ঠিক আছে? এটা তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। আর পঞ্চায়েতি রাজের পার্ট একটা আছে কনস্টিটিউশনে দেখবে বা তোমাদের পলিটিতে, ওটা পুরোটা ভালো করে পড়ে নিতে হবে, ঠিক আছে? ওকে, বিভিন্ন আর্টিকেলগুলো তোমাদের পড়তে হবে কিন্তু, যেমন 243A থেকে ও, এবং ঠিক আছে পেশার জিনিসটা কি, ঠিক আছে? এগুলো বিভিন্ন যে তোমাদের কমিটিগুলো ছিল, বলবন্ত সিং মহাতার যে কমিটি ছিল, কার রেকমেন্ডে ছিল তোমাদের পঞ্চায়েতি রাজ গঠন হয়েছে, ঠিক আছে? এরপরে কি কি কমিটি তৈরি হয়েছে পঞ্চায়েতি রাজের উপরে, তোমাদের এগুলো কিন্তু একটু পড়তে হবে, ক্লিয়ার? আচ্ছা, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন কর্মসূচি, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভিন্ন স্কিমগুলো রয়েছে মানে রুরাল ডেভেলপমেন্টের জন্য, সেটার উপরে তোমাদের পড়াশোনা একটু করতে হবে। কি কি স্কিম আছে, যেমন এটার নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন, ঠিক আছে? মানেগ্রা, ঠিক আছে? এটার নাম চেঞ্জ হয়ে গেছে, এটা নতুন কি ইন্ট্রোডিউস করছে গভর্নমেন্ট, এটার নাম চেঞ্জ হয়ে কি হয়েছে, বা এটা কি কি বেনিফিট পায় মানুষগুলো, 100 দিনের কাজের কনসেপ্টটা কোথা থেকে এসে, এই যে জিনিসগুলো এগুলো তোমাদের একটু পড়তে হবে, ঠিক আছে? প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কে একটু তোমাদের জানতে হবে, জাতীয় খাদ্য সুরক্ষা আইন, ঠিক আছে? ফুড সেফটি ল যেটা আমাদের এখন আছে সেটা সম্পর্কে একটু জানতে হবে, ঠিক আছে? স্বচ্ছ ভারত মিশন যে আছে তোমাদের আছে, গ্রামীণটা রুরালটা যেটা, সেটা তোমাদের একটু ভালো করে পড়তে হবে, এখান থেকে তোমার প্রশ্ন আসবে, ঠিক আছে? পশ্চিমবঙ্গের ভূগোল এবং পরিবেশ, পশ্চিমবঙ্গের জিওগ্রাফি এবং এনভায়রনমেন্ট তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। আমি তোমাদের কি বলেছিলাম, তোমাদের পঞ্চায়েত কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলকে ফোকাস করে কিন্তু তোমাদের পরীক্ষা নেবে জিএস পার্টটা মেনলি, ঠিক আছে? নর্মাল তোমরা যেভাবে হিস্ট্রি জিওগ্রাফি পড়া সেমন করে পড়বে, বাট তোমরা মেন ফোকাস করবে ওয়েস্ট বেঙ্গলের উপর, ঠিক আছে? কারণ সমস্ত টপিক কিন্তু ওয়েস্ট বেঙ্গলের উপর বেস করেই হবে, ক্লিয়ার? যে বিভিন্ন নদী, প্রধান নদী যেমন আছে গঙ্গা, তিস্তা, হুগলি, এগুলো নদী, এগুলো তোমার নদী সম্পর্কে ভালো করে জানতে হবে। জেলার সীমানা, বিভিন্ন যে ইন্টারনেট বাউন্ডারি আছে, বাউন্ডারিগুলো জানতে হবে, বা ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে ইন্টারন্যাশনাল কোনো বাউন্ডারি থাকলে সেটা কি কি আছে, কোন দেশের সঙ্গে আছে, কোন দিকে আছে, কত কিলোমিটার আছে, ঠিক আছে? বা বাউন্ডারি লাইনটার নাম কি, ঠিক আছে? এটা তোমাদের একটু জানতে হবে, ক্লিয়ার? স্থানীয় ভূপ্রকৃতি ফিজিওগ্রাফিক ডিভিশন, ভূপ্রকৃতি মানে কি, ওয়েস্ট বেঙ্গলের যে ভূপ্রকৃতিটা আছে, ফিজিওগ্রাফিক ডিভিশনটা আছে, কি কি আছে, তরাই ডুয়ার্স আছে, কোথায় ওয়েটল্যান্ড আছে, কোথায় তোমাদের প্লাটু আছে, মালভূমি অঞ্চল কোনটা আগে আছে, ঠিক আছে? বিভিন্ন জায়গাগুলো ভাগ করা হয়েছে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলকে কয় ভাগে ভাগ করেছি আমরা, মালভূমির দিক থেকে, ভূপ্রকৃতির দিক থেকে ওয়েস্ট বেঙ্গলকে কত ভাগে ভাগ করা হয়েছে, কোন কোন দিকটাকে কি বলা হয়, ঠিক আছে? তোমাদের সুন্দর করে কিন্তু এগুলো পড়তে হবে, ঠিক আছে? খুব ভালো জায়গা। আর জিওগ্রাফি মানে কি, তোমাদের ম্যাপ ধরে সুন্দর করে কিন্তু পড়ানো হবে, ঠিক আছে? ক্লাসে ভালো করে পড়ানো হবে, প্রত্যেকটা ম্যাপ ধরে একে একে তোমাদের পড়ানো হবে যে ওয়েস্ট বেঙ্গল এই পার্টটাকে আমরা তরাই রিজিয়ন বলি, এই পার্টটাকে তারা ডিওয়াস রিজিয়ন বলি, এদিকে তিস্তা নদী গেছে, গঙ্গা নদী এদিকে প্রবেশ করেছে, মুর্শিদাবাদে প্রবেশ করেছে, এই গঙ্গা নদী ঢোকার পরে দুভাগে ভাগ হয়ে গেছে, একটা বাংলাদেশে গেছে, একটা পশ্চিমবঙ্গ দিয়ে তোমাদের চলে গেছে কোথায়, বে অফ বেঙ্গল। এবার বে অফ বেঙ্গল যাওয়ার আগে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, কি কি নাম পড়েছে, হুগলি নদী হয়েছে, আর একটা কি হয়েছে, ভাগীরথী নদী নিয়ে কি হয়েছে, সমস্ত কিছু তোমাদের একটু পড়তে হবে, ক্লিয়ার? এরা তোমাদের মাথায় রাখতে হবে। ওয়েস্ট বেঙ্গলের মৃত্তিকা, ওয়েস্ট বেঙ্গলের মাটি এবং গ্রামীণ বাস্তুতন্ত্র। গ্রামীণ বাস্তুতন্ত্র মানে কি, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন যে কুটির শিল্পগুলো আছে, বিভিন্ন শিল্প, ঠিক আছে? এগুলো তোমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, মানে ভারতের ইতিহাস এবং শিল্প সংস্কৃতি, ভারতের ইতিহাস এবং শিল্প সংস্কৃতি, বাট মেইনলি ফোকাস করতে হবে বাংলার উপর, বিশেষ ফোকাস, ঠিক আছে? এখানে তো বলে রেখেছে অলরেডি, ঠিক আছে? বাংলার নবজাগরণের ব্যাপারগুলো তোমাদের একটু জানতে হবে, ঠিক আছে? প্রধান ব্যক্তিবর্গ যেমন হেনরি ডিরোজিও আছে, বিদ্যাসাগর আছে। স্থানীয় উৎসবগুলো কি কি আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে বিভিন্ন উৎসবগুলো, সেগুলো উৎসবগুলো কি কি আছে। বাংলা থেকে স্বাধীনতা আন্দোলন নেতৃত্ব, কিন্তু বাংলা থেকে যতগুলো আমাদের কি বলবো স্বাধীনতা সংগ্রামী ছিল, তারা কে ছিল, তাদের অবদান কী কী রয়েছে, কী কী তারা রিফর্ম করেছে, কী কী জন্য তারা কী কী জিনিসের জন্য তারা ফাইট করেছে, ঠিক আছে? এবং ওয়েস্ট বেঙ্গলে যে তোমাদের হিস্ট্রি আছে, নবাব সিরাজদৌল্লা থেকে শুরু সমস্ত কিছু তোমাদের কিন্তু পড়তে হবে, ক্লিয়ার? এটা হলো হিস্ট্রি পার্ট, তোমাদের মেনলি ফোকাস করতে হবে ওয়েস্ট বেঙ্গলকে, ক্লিয়ার?
এরপরে চলে আসি আমাদের যে লাস্ট যে পার্টটা তোমাদের বাকি থাকবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট। তোমরা এই যে পার্টটা আছে কারেন্ট সাম্প্রতিক ঘটনা বলি, এটা নিয়ে মাথা ঘাটানোর কোনো দরকার নেই, এটাকে ভুলে যাও তোমরা। কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের করাবো, পরীক্ষার 1 মাস আগে কারেন্ট অ্যাফেয়ার্স পড়া শুরু করবে, ঠিক আছে? ভুলেও প্রত্যেকদিন কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে যাবে না। প্রত্যেকদিন কারেন্ট অ্যাফেয়ার্স পড়া মানে বোকামি ছাড়া আর কিছু না। যদি মনে হয় কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, সপ্তাহে একদিন পড়ো বা মাসে একদিন পড়ো, সব থেকে বেস্ট হয় পরীক্ষায় 1 থেকে 2 মাস আগে কারেন্ট অ্যাফেয়ার্স পড়া শুরু করো। 2 মাসে তোমরা পুরো বছরে কারেন্ট অ্যাফেয়ার্সটা ক্লিয়ার করে নিতে পারবে, ঠিক আছে? তো কারেন্ট অ্যাফেয়ার্সে ফালতু সময় দিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই, কারণ টাইম ইজ মানি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর যারা যারা চাইছো কোর্সে জয়েন করবে, ভিডিও ডিসক্রিপশনে অ্যাপ ডাউনলোড করো, অ্যাপ ডাউনলোড করে কোর্সে জয়েন করে নাও। 20 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। আর আমি বলবো প্রথম দিন থেকে ক্লাসে জয়েন করো, আইদার নাহলে কিন্তু তোমরা পরে যদি জয়েন করো তাহলে কিন্তু তোমাদের কি সমস্যা হবে, একবার ক্লাস এগিয়ে গেলে তোমাদের কিন্তু তখন পরবর্তী যে তোমরা ক্লাসগুলো করবে না, তোমার প্রিভিয়াস ক্লাসগুলো না দেখার জন্য পরে ক্লাসগুলো ভালো করে বুঝতে পারবে না, ঠিক আছে? কনসেপ্ট বুঝতে পারবে না, আমি তোমাদের অঙ্ক করাবো, অঙ্ক ক্লাস ধরতে পারবে না, জিএস করাবো, জিএস ধরতে পারবে না, তোমাদের পুরো সিলেবাস হ্যাপাচেট হয়ে থাকবে, ঠিক আছে? তো কমপ্লিট প্রিপারেশন করার জন্য খুব কম দামে প্রিপারেশন করাচ্ছি, 499 টাকায় ভাই তোমরা দুটো বিরিয়ানি খেয়ে নাও বা দুটো পিৎজা খেয়ে নাও, ঠিক আছে? তো দুটো পিৎজার দামে তোমরা 1 বছর পড়াশোনা করতে পারছো, সমস্ত সাবজেক্ট পড়ছো, বিভিন্ন টিচার দিয়ে পড়ছো, ডিজিটাল বোর্ডে ক্লাস হচ্ছে, সমস্ত নোটস পাচ্ছ, স্টাডি ম্যাটেরিয়াল পাচ্ছ, বাইরে থেকে কোনো কিছু কিনতে হচ্ছে না, ফ্রি মক টেস্ট পাচ্ছ, A to Z পাচ্ছ, আর কি চাইছো বলো, ঠিক আছে? পার ক্লাস যদি হিসাব করে 2 টাকা করে পড়বে না মনে হয়, ঠিক আছে? পার ক্লাস যদি আমি হিসাব করি হয়তো 2 টাকা করে পার ক্লাস তোমাদের পড়বে না, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। আর যারা যারা অফলাইন পড়বে তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? ভালো থাকবে সবাই, আর গড ব্লেস ইউ অল, ওকে, বাই।